আজ ২৫ জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা তথা বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল আজকের এই দিনে। ১৯৭৫ সালের এই দিনে সংবিধানের চতুর্থ সংশোধনী বিল পাশ হওয়ার সাথে সাথে গণতন্ত্র বিলুপ্ত হয়ে সমাজতন্ত্রের আদলে বাংলাদেশে আসে একনায়কতন্ত্র। ১৯৭৫ থেকে এই পর্যন্ত বাকশাল নিয়ে যখনই কেউ কথা বলে তখন সেই কথার মধ্যে পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজে পাওয়া যায়, বা বলা যায় যে যার পলিটিক্যাল ভিউ থেকে ব্যাপারটাকে ব্যাখ্যা করে। কিন্তু এত বছর হয়ে গেছে বাকশাল ঘটনার, এই ব্যাপারটাকে নিয়ে কোথাও একেবারে অ্যাপলিটিক্যাল জায়গা থেকে স্রেফ সচেতন নাগরিক হিসেবে কিংবা ইতিহাস পিপাসু মানুষ হিসেবে তেমন জানার সুযোগ নেই, কারণ ইতিহাসেও ব্যাপারটা আছে বিভিন্ন পলিটিক্যাল অ্যাঙ্গেলেই। সত্যি বলতে আমার এই ভিডিওটা তৈরির ইচ্ছা তখনই হয়েছিল যখন আমি নূরে আলম সিদ্দিকীর লেখা আমার গেছে যে দিন বইটা পড়ছিলাম। বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে বাকশাল সম্পর্কে আমার আরও পড়া উচিত, আরও বোঝা উচিত এবং একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে এই ব্যাপারে জানানো উচিত। এরপর নানা রকম বইপত্র, পুরনো আর্কাইভ, বক্তৃতা সবকিছু ক্রস চেক করার পরে আমি যা পেলাম তাই নিয়ে আজকের ভিডিওতে একদম অ্যাপলিটিক্যাল জায়গা থেকে একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে, একজন ইতিহাসের বই পড়া ছাত্র হিসেবে যেভাবে বাকশালকে দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত তার আলোচনা করব। আক্ষরিকভাবে বলা যায় বাকশাল সংক্ষিপ্ত একটা নাম, যেটার পূর্ণ অর্থ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। ১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ব্রেইন চাইল্ড ছিল বাকশাল নামক এক দলীয় শাসন ব্যবস্থা, যেটাকে তিনি নাম দিয়েছিলেন দ্বিতীয় বিপ্লব। বাকশাল আসলে কি সেটা বোঝার জন্য আমাদেরকে ক্রস চেক করতে হবে বাকশালের কর্মসূচিগুলো। বাকশালের প্রধান ৩টা কর্মসূচি ছিল। প্রথমত, দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে যার নাম হবে কৃষক শ্রমিক আওয়ামী লীগ। ধারণা করা হয়েছিল যে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রমিকরাই হবেন এই দলের মালিক, যদিও আসলে দলটি ছিল মূলত অকৃষক ও অশ্রমিক শোষক শোষিতদের মিশ্রিত একটি মাল্টি ক্লাস দল। বিপুল সংখ্যক কৃষক শ্রমিক তখনও হয়তো সেই দলে ছিল, কিন্তু তারা ছিল নীরব ও অচেতন সমর্থক। ২ নম্বর কর্মসূচি ছিল প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও নির্বাচিত জেলা প্রশাসকের অধীনে বিকেন্দ্রীভূত গণতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। এক কথায় আমলাতন্ত্রের কেন্দ্রীয় ক্ষমতা ভেঙে দিয়ে তৃণমূলে বিকেন্দ্রীভূত নির্বাচিত প্রশাসনিক শাসন ব্যবস্থা গড়ে তোলা। আর সর্বশেষ কর্মসূচি ছিল কৃষি ব্যবস্থার আমূল সংস্কার। কৃষি জমির ওপর ব্যক্তিগত মালিকানা বাতিল না করে যৌথ চাষের নিয়ম চালু করা হয়। জমির আইল উঠিয়ে দিয়ে প্রস্তাব করা হয় জমি একত্র করার। সেই যৌথ চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ বাজারের পরিবর্তে রাষ্ট্র থেকে বিকেন্দ্রীভূত নির্বাচিত প্রশাসন বা সমবায় কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ, বিতরণ ও বন্টনের নিয়ম ঘোষণা করা হয়। বলা হলো উৎপাদন শেষে ফসল বন্টনের ক্ষেত্রে তেভাগা পদ্ধতি প্রবর্তনের কথা। তাতে ১ ভাগ জমির মালিকদের মালিকানাধীন জমির অনুপাতে বন্টিত হবে, ১ ভাগ শ্রমদাতাদের মধ্যে শ্রমের পরিমাণ ও গুণ অনুযায়ী বন্টন হবে, আর সর্বশেষ ভাগটি উপকরণ সরবরাহকারী কর্তৃপক্ষের হাতে প্রদানের ব্যবস্থা করা হয়। মোদ্দা কথা হলো পুরো রাজনৈতিক ক্যারিয়ারে গণতন্ত্রের আদর্শ ফলো করা শেখ মুজিবুর রহমান হুট করে সিদ্ধান্ত নিলেন দেশ চলবে গণতান্ত্রিক সমাজতন্ত্রের শাসন ব্যবস্থায়। একটু খেয়াল করবেন, গণতান্ত্রিক সমাজতন্ত্রের শাসন ব্যবস্থায়। যাই হোক, এরপর অনেক হাই প্রোফাইল রাজনীতিবিদদেরই প্রস্তাবটা পছন্দ হলো না, কিন্তু দলনেতার সামনে দাঁড়িয়ে নেতার থিওরির ভুল চোখ ধরার সাহস কারোরই ছিল না। তবে একেবারেই যে কোনো রকম কোনো বাধা ছাড়াই শেখ মুজিবুর রহমান বিলটা পাশ করিয়ে ফেলেছিলেন, ব্যাপারটা আসলে এরকম না। নূরে আলম সিদ্দিকীর আমার গেছে যে দিন বই সহ আরো কিছু বইয়ের পাঠ্য অনুসারে এই প্রস্তাব পাশ হওয়ার আগে চতুর্থ সংশোধনীকে কেন্দ্র করে ঢাকা সংসদের বিশেষ অধিবেশনের জন্য অপেক্ষা করছিল একজন। তিনি শেখ মুজিবেরই এককালের কাছের ৪ খলিফার একজন নূরে আলম সিদ্দিকী। নূরে আলম সিদ্দিকী ব্যাপারটা মেনে নিতে পারছিলেন না কোনোভাবেই। পুরো ব্যাপারটা তাকে গুলিবিদ্ধ সিংহের মতো কষ্ট দিচ্ছিল। বুঝতে হবে, তার দলের নেতা যখন সমাজতন্ত্রকে বেছে নিয়েছিলেন, তিনি তখনও গণতন্ত্রের কনসেপ্টের উপর শক্ত অবস্থানে আছেন। আমার গেছে যে দিন বইতে নূরে আলম সিদ্দিকীর অনুভূতি স্পষ্ট। তার মতে ২৫শে মার্চ পাকিস্তানিরা যখন বাঙালিদের উপর আক্রমণ করেছিল, তখন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের উপরই কামান দাগানো হয়নি, রাজারবাগ পিলখানার উপরেও কামান দাগানো হয়েছিল। সারা ঢাকা ডুবে গিয়েছিল লাশের স্তূপে। সেদিন রাজনীতিবিদ, রিকশাওয়ালা, শ্রমিক, সাধারণ মানুষ, মসজিদের ইমাম, শিক্ষক, প্রশাসক কারো মাঝে কোনো পার্থক্য ছিল না। সেদিন যদি বাংলার মানুষকে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন না দেখিয়ে সোভিয়েত ইউনিয়ন, চীন আর পূর্ব ইউরোপের দেশগুলোর মতো সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখানো হতো, তাহলে নিশ্চিতভাবেই সারা বাংলার মানুষ এইভাবে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শক্তি বা সামর্থ্য কোনোটাই হয়তো অর্জন করতে পারত না। নূরে আলম সিদ্দিকীর মতে তাহলে কেন আবার বাংলার মানুষকে টেনে নেওয়া হচ্ছে অগণতান্ত্রিক সমাজতন্ত্রের দিকে? ১৯৭৫ সালের ১৯ জানুয়ারি গণভবনে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দ্বিতীয় দিনের অধিবেশনে নূর আলম সিদ্দিকী ৫৫ মিনিটের লম্বা বক্তৃতা দিলেন। তিনি শেখ মুজিবুর রহমানকে মনে করিয়ে দেন, গণতান্ত্রিক ব্যবস্থা থেকে একবার দূরে সরে গেলে সেখান থেকে বিনা রক্তপাতে আর ফেরত আসা যায় না। এই পথে একবার ঢোকা যায়, কিন্তু বেরিয়ে আসা অনেক কঠিন, মোটামুটি অসম্ভব। সে সময় বাকশালের বিরুদ্ধে সরাসরি এভাবে বলার সাহস হয়তোবা অন্য কারো হয়নি। সেদিন নূর আলম সিদ্দিকীর সাথে আরো দুজন দাঁড়িয়েছিলেন গণতন্ত্রের পক্ষে। তারা হলেন এমএজি ওসমানী আর ব্যারিস্টার মইনুল হোসেন। কিন্তু কোনো লাভ হয়নি। পরবর্তী অধিবেশনে সংসদে উত্থাপনের মাত্র ১৫ মিনিটের মধ্যে এই বিল পাশ হয়ে যায়। শেষ পর্যন্ত একনায়কতন্ত্রের পথই বেছে নেওয়া হয়েছিল। আর তারপরেই শুরু হয় বাকশাল ইফেক্ট। ১৯৭৫ সালের ৬ জুন বাকশাল ব্যবস্থায় দেশে ৪টি দৈনিক ছাড়া আর সকল সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়। ওই ৪টি ছিল দৈনিক ইত্তেফাক, দ্য বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার। এমনকি বাকশালে যোগ দিতে অস্বীকৃতি দেওয়া সাংবাদিকদের চাকরি পর্যন্ত চলে যায়। সোভিয়েত কমিউনিস্ট পার্টির মতো বাকশালেও সরকারি কর্মকর্তা এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে যোগদান করতে বাধ্য করা হয়। সাথে নিষিদ্ধ করা হয় সব কয়টা রাজনৈতিক দলকে। রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানোর জন্য একদিকে সংসদের ক্ষমতা নষ্ট করে ফেলা হয়, অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষতি করে এই বিভাগকে অনেকটাই নির্বাহী বিভাগ বা রাষ্ট্রপতির অধীনে নিয়ে আসা হয়। এর সাথে সুপ্রিম কোর্ট মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ব্যবস্থার সুযোগও হারায়। মিলিটারি, পুলিশ, বিডিআর, আমলাতন্ত্রের লোকদেরকে বাধ্যতামূলকভাবে বাকশালের সদস্য করা হয়। জেলায় জেলায় একদলীয় বাকশাল মনোনীত ব্যক্তিকে গভর্নর পদে বসিয়ে নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু হয়। মানে সিচুয়েশন দেখে অনেকটা এভাবে বলা যায়, চারদিক থেকে মোটামুটি স্বাধীনতা শব্দটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে, কেন শেখ মুজিবুর রহমান ৭০ থেকে ৭৩ গণতন্ত্রের প্রচার করে ২ বছর বাদে ৭৫ এসে এত বছরের মতবাদ পাল্টে গণতন্ত্র থেকে সমাজতন্ত্রের পথে হাঁটলেন? এটা নিয়ে হাজারো ধরনের যুক্তি আছে। কেউ কেউ এর জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চাপকে দায়ী করতে চান। সে সময়ের দ্বিমেরু বিশ্বে মার্কিন সমর্থনপুষ্ট পাকিস্তান সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের পক্ষে আর কোনো বিকল্প ছিল না বলে তারা মনে করেন। যদিও রাশিয়া কোনো ধরনের কোনো প্রেশার সৃষ্টি করেছিল বলে দালিলিক প্রমাণের অভাব এবং দুর্বলতা আছে। কেউ আবার মার্কসপন্থী রাজনৈতিক দল সিপিবি এবং ন্যাপ মোয়ের উপর দায় চাপাতে চান। তাদের ভাষ্য হলো, সিপিবি এবং ন্যাপ মোয়ের চাপ আর পরামর্শই বাকশালের মতো এ ধরনের হঠকারী পদক্ষেপ নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কারো ভাষায়, জাসদের সশস্ত্র সন্ত্রাস বন্ধ করতে বাকশাল তৈরি ম্যান্ডেটরি হয়ে পড়েছিল। কিন্তু বাকশালের সপক্ষে যারা যুক্তি দেয়, তাদের যুক্তির বিপরীতেও আছে হাজারো যুক্তি। তাদের মতে সশস্ত্র সন্ত্রাসকে সামাল দিতে আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করলেই তো হতো, তা না করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা আসছেই বা কেন? কিংবা যিনি মার্কিন যুক্তরাষ্ট্র, গণচীন, পাকিস্তান ও সৌদি আরবের চাপ উপেক্ষা করতে পেরেছেন, সেই তিনি কেন সোভিয়েতের চাপ উপেক্ষা করতে পারলেন না? তবে যতটা বোঝা গেছে, বামপন্থী মার্ক্সবাদীদের পরামর্শকে আমলে নিয়েই হয়তো নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তকে শেখ মুজিবের অনেক কাছের মানুষরাই পরবর্তীতে ভুল বলেছেন। নূর আলম সিদ্দিকী তার বইয়ে বাকশালকে বলে গেছেন ঐতিহাসিক রাজনৈতিক ভুল। তাজউদ্দিনের সাথেও শেখ মুজিবুর রহমানের পরবর্তী সময়ে এই ব্যাপারে একটা দূরত্বের সৃষ্টি হয়েছিল। বাকশাল ১ বছরও টিকল না। এর সাথেই এটা হয়ে গেল আমাদের ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ইস্যু। দেখেন, আমরা গণতান্ত্রিক উত্তরণের একেবারে যুগ সন্ধিক্ষণে বসে আছি। মাত্র কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। জনগণের নির্বাচিত সরকার সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু সেই সরকার কোনো বড় ভুল করলেও যদি সবাই অন্ধ আনুগত্য প্রদান করেন, তাহলে আবারও বিপর্যয় ঘটতে পারে। আমাদের ৫৪ বছরের ইতিহাসে চাটুকারিতার নিদর্শন ভুরি ভুরি পাওয়া যাবে। তবে বিরল কিছু ঘটনাও আছে। কিছু সাহসী ব্যক্তি জাতীয় স্বার্থে নিজের রাজনৈতিক ভবিষ্যতের ঝুঁকি নিয়েও নেতা ও দলের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন, প্রতিবাদে সরব হয়েছিলেন। আজকের আলোচনা আমি তাদেরকে উৎসর্গ করছি। ভবিষ্যতে মহান সংসদে আমরা বেশি বেশি সৎ ও সাহসী মানুষ চাই। আমরা কার্যকর সরকারি দল, বিরোধী দল চাই। সেই সব দলে চাই নূর আলম সিদ্দিকী, জেনারেল ওসমানী ও মইনুল হোসেনের উত্তরাধিকারীদের, যারা বিবেকের কথা শুনবেন, নীতি আর আদর্শকে ধারণ করবেন।